হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 4 নাম্বার ক্লাস। আমরা যে সিরিজ শুরু করেছি আপার প্রাইমারি টেটকে সামনে রেখে উদ্দেশ্য রেখে আমাদের যে এই যে সিরিজ 1000 কোশ্চেনের, সেটা আজকে 4th নাম্বার ক্লাস। তো আশা করি তোমরা এর আগের ভিডিওগুলো দেখছো, আমরা কিভাবে ডিসকাস করছি, এবং তার সাথে সাথে যারা নতুন তোমরা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরাতন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা নতুন তারাও করবে। ঠিক আছে, সো দেরি না করে আমরা আজ যেরকম সিরিজ চলে আমাদের সেরকম আমাদের শুরু হয়ে যাক। ঠিক আছে, তো ক্লাস নাম্বার 4 আজকে ক্লিয়ার, ক্লাস নাম্বার 4। তো আজকের প্রথম যে কোশ্চিনস, সেই কোশ্চিনস কি? কোশ্চিন নাম্বার আজকে হবে 31। 3টা ক্লাসের আগে আমরা দেখে নিয়েছি 4 নাম্বার ক্লাসের। ভাষা অর্জন ও বিকাশের সবচেয়ে সময়কাল হলো, মানে সংকটময় সময়কাল হলো, যদি আমরা বলি, মানে সংকটকাল বলা হয় ওটাকে। প্রাক জন্মকাল, শৈশবকাল, মধ্য শৈশব, কৈশোর। দ্য মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অফ একুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনটা? প্রিনেটাল, আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড নাকি অ্যাডোলেসেন্স? যদি আমরা সবচেয়ে সংকটকাল সময়ের দিকে দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের যে শৈশবকাল রয়েছে, সেই শৈশবকাল হচ্ছে সবচেয়ে বেশি সংকটকাল পিরিয়ড বলা হয় ভাষা অর্জন এবং বিকাশের ক্ষেত্রে। ক্লিয়ার? তার সায়েন্টিফিক কিছু রিজন রয়েছে যে কারণের দরুন। ক্লিয়ার? দেখো, তাহলে জন্মপূর্ব আমরা জানি এতদিন, শৈশব 1 থেকে 2 বছর, ঠিক আছে, এটা বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল। তাহলে এই যে শৈশব পিরিয়ডটা 2 বছর, এখানে একটা সংকটকাল। কারণ কি বলতো, এই সময় ভাষা শুরু হয় প্রথম শেখা, ভাষা প্রথম শুরু হচ্ছে শেখা, যার ফলে এটা সংকটকাল সময় বলা হয়। ঠিক আছে, শিশুর যে মাইন্ড তখন তো একদম খালি, তাহলে সেখান থেকে শিখছে সে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 32। নিচের কোনটি লরেন্স কোহলবার্গ দ্বারা প্রস্তাবিত নৈতিক বিকাশের পর্যায় হয়? কোনটি বলা হবে তোমাকে? লেটেন্সি স্টেজ বা সামাজিক চুক্তি অভিযোজন 2 নম্বর, কংক্রিট অপারেশনাল স্টেজ, শিল্প বনাম হীনমন্থতার পর্যায়, কোনটি হবে? দেখো, লেটেন্সি স্টেজের কথা যখন আমরা বলছি, আমাদের কার কথা মাথায় আসছে? আমার মাথায় আসছে সিগমুন্ড ফ্রয়েডের কথা। আমরা যখন কংক্রিট অপারেশনালের কথা বলছি, তখন আমাদের কার কথা মাথায় আসছে? পিয়াজের কথা। আর যখন আমরা শিল্প বনাম হীনমন্যতার পর্যায়ে বলছি, তখন কার কথা মাথায় আসছে? এরিকসনের কথা। তাহলে কি সামাজিক চুক্তি যে অভিযোজন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন হুইচ ইজ রিলেটেড টু লরেন্স কোহলবার্গ দ্বারা প্রস্তাবিত নৈতিক বিকাশের একটি পর্যায়। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 32 হয়ে গেল। আমরা বেশি ডিসকাস করবো না, কারণ আমরা হাজার কোশ্চিন আছে, তো আমরা এতগুলো কোশ্চিন করব যে অটোমেটিক টপিকগুলো রিপিট হবে এবং তোমাদের রিভাইজ হবে, প্লাস একটা টপিকও বাদ যাবে না। কথাটা বুঝতে পেরেছো? যার ধরুন এই যে স্টেজগুলো দেওয়া রয়েছে, যেটাকে বলা হচ্ছে 3টে স্টেজ, বিশেষ করে কি 3টা পর্যায় দেওয়া রয়েছে, এবং 3টা পর্যায়ে দুটো দুটো করে স্টেজ রয়েছে। হলো, প্রথম যে পর্যায়টা সেটা হচ্ছে প্রাক প্রথাগত বা সংস্কার নীতিবোধের পর্যায়, যেটাকে প্রি কনভেনশনাল মোরালিটি বলা হয়, 4 থেকে 10 বছর। আচ্ছা, আমরা একটু যদি বিষয়টা বুঝি, তাহলে এই যে তার নৈতিক বিকাশের তত্ত্ব, এটার দেওয়ার পিছনে ছিল যে শিশুর যে নৈতিক বিকাশ হয়ে থাকে, মানে শিশু থেকে বড় অবধি নৈতিক বিকাশের কেমন করে ডেভেলপমেন্ট হতে থাকে, কেমন করে বিকাশ হতে থাকে, সেইটা মাথায় রেখে তিনি তার এই তত্ত্বটা দিয়েছিলেন যে নৈতিক বিকাশ কেমন করে হচ্ছে। তো প্রথম স্টেজে বিশেষ করে বলা হয় শাস্তি এবং পুরস্কারের মাধ্যমে, মানে শিশু যদি কোনো একটা কাজ করার মাধ্যম দিয়ে শাস্তি পাচ্ছে, যে এটা কাজ করার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে বুঝবে যে এই কাজটা নৈতিক নয়। হলো, এই স্টেজে। তারপরে হচ্ছে সোশ্যালি রিলেটেড, যেটা মানে সোসাইটি যদি অ্যাকসেপ্ট করে সে যে কাজটা করছে, সেটা যদি সোসাইটি অ্যাকসেপ্ট করে, তাহলে সেইখানে বলা হয় যে সেই কাজটা নৈতিক। আর আর শেষের দিকে যদি আমরা দেখি যে উত্তর প্রথাগত নীতিবোধের যে পর্যায়, সেখানে বিশেষ করে সেলফের উপর ডিপেন্ড করে, নিজের লজিকের উপর ডিপেন্ড করে, যে সে কি লজিক ইউজ করছে, সেলফের উপর ইউজ করে। কথাটা বুঝতে পারলে? সো একটা হলো আমার প্রথাগত, একটা হচ্ছে প্রাক প্রথাগত, আর একটা হচ্ছে উত্তর প্রথাগত নীতিবোধের পর্যায়। আর তার যে দুটো দুটো করে সাবস্টেজ আছে, সে দুটোতে বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে তোমরা নোটসটাকে দেখে নিবে। নেক্সট কোশ্চেন বলা হলো 33। শ্রেণীকক্ষে আলোচনার সময় একজন শিক্ষক প্রায় মেয়েদের চেয়ে ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেন। এটি কিসের উদাহরণ?
এটা তোমরা আশা করি দেখেওছো। অনেক সময় ছেলেদের দিকে বেশি নজর দেওয়া হয়, অনেক সময় মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। নজর দিচ্ছেন মানে প্রায়োরিটি দিচ্ছেন, যদি আমরা দেখি মনোযোগ দিচ্ছেন সেদের দিকে। এটাকে বলে লিঙ্গ পক্ষপাত, লিঙ্গ পরিচয়, লিঙ্গ প্রাসঙ্গিকতা নাকি লিঙ্গ স্থিরতা, কোনটা? যদি আমরা এইরকম টার্মস দেখি তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে যে পক্ষপাত করছি। কি করছে? পক্ষপাত, যে একজনের দিকে বিশেষ নজর দিচ্ছি। হলো, এটাকে বলা হচ্ছে লিঙ্গ পক্ষপাত। কি বলা হচ্ছে এটা? এটাকে বলা হচ্ছে 33-এর কোশ্চেন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বলা হচ্ছে লিঙ্গ পক্ষপাত, জেন্ডার বায়াস। আর জেন্ডার কি? জেন্ডার হচ্ছে আমার মানে এটা হচ্ছে সোশ্যালি ক্রিয়েটেড। কি? সোশ্যালি ক্রিয়েটেড নাকি বায়োলজিক্যালি? সোশ্যালি ক্রিয়েটেড। ক্লিয়ার? সোশ্যালি ক্রিয়েটেড। জেন্ডার হলো আমাদের লিঙ্গ, যেটাকে বলা হচ্ছে জেন্ডার, সেই জেন্ডারটা হচ্ছে সোশ্যালি ক্রিয়েটেড, ছেলে মেয়ে। এবং এই যে জেন্ডার সোশ্যালি ক্রিয়েটেড, তো এই লিঙ্গ পক্ষপাত মানে বিশেষ করে বলা হচ্ছে যে লিঙ্গের ওপর ভিত্তি করে ব্যক্তিদের প্রতি অসম আচরণ করা, যে একজন স্পেসিফিক জেন্ডার বেসিসের লোককে কি করা হচ্ছে, বিশেষ করে আমাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন পরিস্থিতি দেখতে পারি, ঘটনাক্ষেত্রে, শিক্ষা, কর্মক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। তো এই যখন আমরা একটি গ্রুপকে বিশেষ করে প্রায়োরিটি দিব, তো সেইখানে বলা হচ্ছে যে আমি জেন্ডার বায়াস করছি, আমরা জেন্ডার বায়াস করছি, একজন স্পেসিফিক ব্যক্তিকে মানে স্পেসিফিক গ্রুপকে প্রাধান্য দেওয়াটা, এটা হচ্ছে জেন্ডার বায়াস। লিঙ্গের উপর ভিত্তি করে ব্যক্তিদের প্রতি যে অসম্মত আচরণ, অন্যায্য আচরণ, সেই আচরণ করাটা। নেক্সট বলা হচ্ছে যে আমাদের নিচের কোনটি, 34 নম্বর কোশ্চেন, কোনটি শিশুদের জেন্ডার স্টিরিওটাইপিং এবং লিঙ্গ ভূমিকার সামঞ্জস্য কমানোর? কি? একটা বলা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপিং এবং রিডিউস, এই যে ইফেক্টিভ স্ট্র্যাটেজি, মানে কিভাবে আমরা স্টিরিওটাইপিংটাকে কম করব, এবং জেন্ডারাল কনফর্মিটি, মানে নিচের কোনটি শিশুদের জেন্ডার স্টিরিওটাইপিং এবং লিঙ্গ ভূমিকার সামঞ্জস্য কমানোর একটি, মানে এই যে জেন্ডার স্টিরিওটাইপ হচ্ছে, তাহলে এটা কমানোর সব থেকে ভালো উপায় কি? লিঙ্গ পক্ষপাত সম্পর্কে আলোচনা, লিঙ্গ নির্দিষ্ট ভূমিকার উপর জোর দেওয়া, লিঙ্গ বিচ্ছিন্ন খেলার দল নাকি লিঙ্গ বিচ্ছিন্ন? যেটা বিচ্ছিন্ন বলছে সেখানে তো আমি কমাতে পারবোই না। লিঙ্গ পক্ষপাত সম্পর্কে আলোচনার থেকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন হচ্ছে আমার এটা হচ্ছে নির্দিষ্ট লিঙ্গের উপর জোরটা দিতে হবে না, যে নির্দিষ্ট লিঙ্গের উপর জোর দিচ্ছি মানে আমি পক্ষপাত করছি। সেই সম্পর্কে যদি আমরা আলোচনা করি, 34 নম্বর কোশ্চেনে যে বলা হচ্ছে অ্যান্সার, সেটা বলা হচ্ছে আমার এ, কি বলা হচ্ছে আমার অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লিঙ্গ পক্ষপাত সম্পর্কে আমরা ডিসকাস করব এবং সেই ডিসকাসের মাধ্যমে আমরা জানতে পারবো। হলো, বুঝতে পারলে? এরপর বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 35। আচ্ছা, লিঙ্গ পক্ষপাত কমানোর পদ্ধতি হিসাবে শিক্ষা কিভাবে ভূমিকা পালন করবে? শিক্ষার মাধ্যমে সচেতনতার প্রচার, অ্যাওয়ারনেস প্রমোটিং, সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করা, মানে ক্রিটিক্যাল সমালোচনামূলক চিন্তাভাবনা বলে বলা হচ্ছে এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, জটিল চিন্তাভাবনা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা, যে না একজন স্পেসিফিক কোনো ব্যক্তিকে গুরুত্ব দেওয়া উচিত নয়, স্পেসিফিক জেন্ডারের বেসিসে গুরুত্ব দেওয়া উচিত নয়, কারণ তার যে এবিলিটি, সেই এবিলিটির ভিত্তিতে কাজ দেওয়া, এবিলিটির ভিত্তিতে তাকে যাচাই করা প্রয়োজনীয়। এবং সেটা আমরা কার মাধ্যমে পারবো? এডুকেশনের মাধ্যমে। কথাটা বুঝতে পারলে? পাঠ্যক্রমের মধ্যে পক্ষপাতিত পাঠ্যক্রমে কিরকম সবসময় উদাহরণ মেল, মানে মনে করো তো স্পেসিফিক একটা জেন্ডারকে নিয়ে দেওয়া হচ্ছে, বা একটা স্পেসিফিক উদাহরণের জন্য একটা স্পেসিফিক জেন্ডারকেই ধরা হচ্ছে, অন্য কোনো জেন্ডারকে ধরা হচ্ছে না। ঠিক আছে, যার ফলে এটা পক্ষপাতিত্ব হচ্ছে। এবং একটা অন্তর্ভুক্তিমূলক, প্রথমত ইনক্লুসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েটস করলে আমরা এই যে জেন্ডার যে বায়াস সেটা কমাতে পারবো। ঠিক আছে, নেক্সট কোশ্চিন বলা হলো 35 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত কোন তত্ত্ববিদ শিশুদের জ্ঞান অন্বেষণের সক্রিয় অনুসন্ধানকারী হিসাবে দেখার পাশাপাশি তাদের চিন্তাভাবনায় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর জোর দিয়েছেন? শিশুকে বলেছেন তিনি যে শিশু হচ্ছে একটা মানে অনুসন্ধানকারী, যিনি অনুসন্ধান করার মাধ্যম দিয়ে, এক্সপেরিমেন্টের মাধ্যম দিয়ে তিনি শিখবে, এবং তাদের চিন্তাধারায় সামাজিক এবং সাংস্কৃতিক একটা প্রভাব রয়েছে, মানে একটা শিশুর যে সেই চিন্তন ধারায় কি হবে? সাংস্কৃতিক এবং সামাজিকের একটা বিশেষ করে প্রভাব রয়েছে। জন বি ওয়াটসন, লেভ ভাইগটস্কি, জিন পিয়াজে, লরেন্স কোহলবার্গ, আমরা খুব ভালো করেই জানি যে সাংস্কৃতিকের ক্ষেত্রে যদি
ডেভেলপমেন্টের দিক থেকে, সাংস্কৃতিকের দিক থেকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি হলো ভাইগোটস্কি। এবং তিনি ডাইরেক্ট তার থিওরির মূল ভিত্তি হলো যে সংস্কৃতি মানে শিশুদের জ্ঞান অর্জনের মূল ভূমিকা পালন করে, ভাষা, সংস্কৃতি এবং সামাজিক ইন্টারাকশন, সামাজিক যে মেলবন্ধন সেটার মাধ্যম দিয়ে। এবং এই তিনটে আমরা দেখতে পাই। তাহলে জিন পিয়াজে কি বলেছেন? কগনিটিভ ডেভেলপমেন্ট, লরেন্স কোহলবার্গ নৈতিক বিকাশের তত্ত্ব, জে.বি. ওয়াটসন বিশেষ করে বিহেভিয়ারিজম। হ্যালো, একটা বলা হচ্ছে জিগসো পাজল, যেটাকে জিগসো ধাঁধা বলা হয়, কোশ্চিন নাম্বার 36। মানে এই পাজেলটা সমাধান করার সময় 5 বছর বয়সী নাজমা নিজেই নিজেকে বলল, মানে একটা পাজল সলভ করার সময় নিজেকে বলল, নীল টুকরোটা কোথায়? না এটা তো নয়। আমরা বাচ্চারা অনেক সময় দেখি না, খেলাধুলা করছে, বলছে আচ্ছা নীল টুকরোটা কোথায়? আচ্ছা এটা তো নয়, একটু গাঢ় রঙেরটা, এটা এখানে বসবে আর জুতাটা তৈরি হবে। মানে এরকম করলে একটা জুতো, মানে জুতো, যে পাজলটা সলভ করে একটা জুতো তৈরি হবে। তো ভাইগোটস্কির মতে এই ধরনের কথাকে কি বলা হয়? যখন সে নিজেই নিজেকে বলছে। প্রাইভেট স্পিচ, যেটাকে ব্যক্তিগত বক্তৃতা বা ব্যক্তিগত কথন বলা হয়, বিশেষ করে কথন বক্তৃতা বলো। জোরে জোরে কথা বলা, টক লাউড। ভারাবন্ধন বা প্রয়োজনীয় সাহায্য বা অহংকেন্দ্রিক বক্তৃতা বা ইগোসেন্ট্রিক স্পিচ, কোনটা বলা হয়? আমরা যদি ভাইগোটস্কির থিওরি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাবো এটা হচ্ছে তার ব্যক্তিগত বক্তৃতা বা ব্যক্তিগত কথন, প্রাইভেট স্পিচ। দেখো ইগোসেন্ট্রিক তো হবে না, ইগোসেন্ট্রিক দ্যাট মিনস সেলফকে গুরুত্ব দেওয়া। ভারাবন্ধন প্রয়োজনীয় সাহায্য হবে না। প্রয়োজনীয় সাহায্য কি? প্রয়োজনীয় সাহায্য হচ্ছে তার কাজে কেউ সহযোগিতা করছে না। এখানে যে নীল টুকরোটা সে করছিল, জোরছিল, সেখানে কেউ সাহায্য করছিল না, জোরে জোরে কথাও বলছিল না, সে নিজেই বলছে। সো দ্যাট ইজ ব্যক্তিগত কথন বা ব্যক্তিগত বক্তৃতা বলতে পারবো, বা প্রাইভেট স্পিচ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 37। আচ্ছা একটু দেখে নিই, তার ভাষার 3টি ধরনের কথা বলছি। একটা হচ্ছে সামাজিক কথন, যেটাকে বলে সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, আর একটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ, নীরব অন্তর্নিহিত কথন। দেখো 2 বছর বয়স যখন বাচ্চা থাকে সেই সময় শিশু অন্যের সঙ্গে কথা বলে, যেটাকে সামাজিক কথন, অন্যের সঙ্গে সংলাপ করতে চায়। ব্যক্তিগত কথন 3 বছরের পরে শুরু হয়। এই যে প্রাইভেট স্পিচ আমরা বললাম, এটাকে আত্মকথন বলা হয় বা প্রাইভেট স্পিচ বলা হয়। এটা নিজেই সবসময় গুনগুন 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 করতে থাকবে বাচ্চারা, তোমরা দেখবে। তো এটা 3 বছরের পর শুরু হয়। 2 বছর কেন সামাজিক কথন? কারণ তার ভাষা সম্পর্কে জ্ঞান থাকে না সেই সময়, তার থিঙ্কিং প্রসেস সেটা ডেভেলপমেন্ট হয় না। যার ফলে 2 বছর বয়সে সেই শিশু সোসাইটির সঙ্গে ইন্টারাকশন করে, সে ভাষা কিছু শেখে। যখন সে ভাষা শিখে গেল কিছুটা, তখন সে নিজেই ব্যক্তিগত কথা নিজে কথা বলবে নিজেই। হ্যাঁ, বাচ্চা আমরা দেখে থাকি অনেক সময় খেলছে, নিজে কথা বলছে, নিজে মানে হাঁড়ি পুতুল এগুলো নিয়ে খেলছে আমরা দেখি। আর একটা হচ্ছে 7 বছরের পরে শুরু হয়, যেটা নিজের মনে মনে চিন্তা ভাবনা করতে শুরু করে বা কথা বলতে শুরু করে মনে মনে। আর সামাজিক কথনে একটু, সরি, ব্যক্তিগত কথনে একটু হলেও সে লাউড বলে থাকে। কথাটা বুঝতে পারলে? যেটা আত্মকথন, নিজেকেই বলছে, নিজেই বলে থাকে, আচ্ছা এটা এভাবে হবে না। কথাটা বুঝতে পারলে? এই গেল কোশ্চেন নাম্বার 37। শিশুদের ইঙ্গিত প্রদান করা এবং প্রয়োজন অনুযায়ী সাহায্য প্রদান করা, এর উদাহরণ কি? শক্তিদায়ক সত্তা, যেটাকে রিইনফোর্সমেন্ট বলা হয়, অনুবর্তন কন্ডিশনিং, মডেলিং করা, নাকি প্রয়োজনীয় সাহায্য, যেটাকে স্কেল ফোল্ডিং বলা হয় বা ভারাবন্ধন বলা হয়। অনেক সময় তোমরা বইতে ভারাবন্ধন বলে শব্দটা পাবে। আমরা জানি, যদি থিওরি দেখি আমরা, এমকেও প্রয়োজনীয় সাহায্য ক্ষেত্রে কি, ভাইগোটস্কি থিওরির ক্ষেত্রে এটা হচ্ছে স্কেফোল্ডিং। শিশুদের ইঙ্গিত প্রদান করছি এবং প্রয়োজনীয় সাহায্য প্রদান করছি, এটাকে বলা হয় স্কেফোল্ডিং করা। এবং এটা কে করে থাকে? এটা এমকেও, মোর নলেজেবল আদার। শিশুদের কোনো একটি সমস্যার সমাধানের ক্ষেত্রে সেই শিশুর এমকেও বা মোর নলেজেবল যে আদার, তিনি সাহায্য করছেন, প্রয়োজনীয় সাহায্য করছেন তার প্রবলেমটাকে সলভ করার জন্য, হুইচ ইজ প্রয়োজনীয় সাহায্য। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 38। নিচের কোন আচরণটি জিন পিয়াজের প্রস্তাবিত মূর্ত সক্রিয়তার স্তরকে চিহ্নিত করে? কোন আচরণটি বলা হচ্ছে এখানে? হাইপোথেটিক ডিডাকশন বা প্রস্তাবিত চিন্তন, সংরক্ষণ শ্রেণী অন্তর্ভুক্তি, বিলম্বিত অনুকরণ বস্তুর স্থায়িত্ব, মেক বিলিভ খেলা, যেটাকে বলা হয় মেক বিলিভ প্লে, বা চিন্তার অপরিবর্তনীয়তা, এটির মধ্যে কোনটি? এটা মূর্ত সক্রিয়তার স্টেজ। দেখো এর আগেও আমরা এই ধরনের কোশ্চেন পেয়েছিলাম, কিন্তু কোশ্চেনটা আলাদা ছিল।
কোশ্চিনটা আলাদা ছিল, তাহলে বিভিন্ন ধরনের কোশ্চিন আমাকে জিজ্ঞাসা করতে পারে, কনসেপচুয়াল কোশ্চিন। তো আমরা জানি এই যদি আমরা জিন পিয়াজের দেখি তাহলে 38 নাম্বার যে কোশ্চেনের অ্যান্সার মূর্ত সক্রিয়টা কি, এটা হচ্ছে 3 নাম্বার স্টেজটা, কংক্রিট নট ফর্মাল। তাহলে এটা হচ্ছে আমার সংরক্ষণের ধারণা। কি সংরক্ষণের ধারণা? বস্তুর স্থায়িত্ব সম্পর্কে সেন্সরি মোটর স্টোরেজে হয়, হাইপোথেটিক ডিডাকশন ফর্মাল অপারেশনাল স্টেজে। কথাটা বুঝতে পারলে? এই গেল আমার ব্যাপার। হ্যালো, নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 39। স্কিমা। স্কিমা সম্পর্কে আমরা জানি স্কিমা হচ্ছে কোনো, স্কিমা হচ্ছে বেসিক্যালি আমরা বলে থাকবো একটা বাচ্চা যখন কোনো নতুন নলেজ শেখে সেই নলেজটাকে বিশেষ করে মানে একটা নলেজ শিখছে মানে এক স্পেসিফিক বস্তু সম্পর্কে জানছে, একটু স্পেসিফিক ব্যক্তি সম্পর্কে জানছে, বিষয় সম্পর্কে জানছে। যেরকম বলে দেওয়া যে এটা এই যে একটা মানে ছোট বাচ্চাকে শেখানো যে এটাকে বাঘ বলা হয়, এটাকে বিড়াল বলা হয়, এটাকে পাখি বলা হয়। একটা তথ্য সংগ্রহ করছে যে বিড়াল মানে 4 পা থাকবে, লেজ থাকবে, মেও মেও করবে। হুম, তাহলে এটা তার সম্পর্কে স্কিমা নলেজ। তো তিনি এটাকে বলছে বিল্ডিং ব্লক অফ নলেজ। স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। এটা হচ্ছে আমার স্কিমা, এবং এই স্কিমা আমার এই নলেজটা আমার সারা জীবন সম্প্রসারিত হতে থাকে। নলেজ আমরা পেতেই থাকছি, জিনিস সম্পর্কে জানতেই থাকছি, তো স্কিমা এটাকে বলা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন বলা হলো কোশ্চিন নাম্বার, লাস্ট কোশ্চিন, এই সরি 39 নাম্বার কোশ্চিন। আচ্ছা, এটা স্কিমাটা আগেই ব্যাখ্যা করে নিয়েছি। এটা দেখো, নিম্নলিখিত কোনটি শিশুদের জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে পেঁয়াজের ধারণা? স্কিমা পর্যবেক্ষণমূলক শিক্ষা, অনুবর্তন, শক্তিদায়ক সত্তা। এটা কোশ্চিনটা আমি এটা উল্টোপাল্টা হয়ে গেছে, এটা পরে হতো এটা। তাহলে এটা আমরা স্কিমা। অনুবর্তন এটা কন্ডিশনিং, এটা আমরা দেখি শিখনের তত্ত্বে। শক্তিদায়ক সত্তা স্কিনারের থিওরি, রিইনফোর্সমেন্টের থিওরি, সেখানে সক্রিয় অনুবর্তনের তত্ত্বে এটা দেওয়া। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 40 এবং আজকে লাস্ট কোশ্চিন। মানাঙ্কন প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত বা অ্যাসেসমেন্ট। অনেক সময় অ্যাসেসমেন্টের বাংলা মূল্যায়ন বলা হয়, মানাঙ্কন সব থেকে বেশি ঠিক। এটা মানে মূল্যায়ন করার বা মানাঙ্কন করার বা অ্যাসেসমেন্ট করার প্রাথমিক কি উদ্দেশ্য? উদ্দেশ্য তো অনেক রয়েছে, কিন্তু প্রাথমিক উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের পদমর্যাদা প্রদান করা, র্যাঙ্ক দেওয়া, শিশুদের বিষয় সম্পর্কিত স্বচ্ছ ধারণা এবং বিভ্রান্তি বোঝা যদি তাদের কোনো ধরনের কনসেপ্ট ক্লিয়ার না হয়, ছাত্রদের তাদের স্কোর অনুযায়ী তাদের লেভেলিং করা, মানে তাদের এক লেভেল রাখা, 1 2 3 4 করে বলা, রিপোর্ট কার্ডে পাস বা ফেল চিহ্নিত করা। অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্যটা কি যদি আমরা দেখি? সো 40 নাম্বার কোশ্চিন, শিশুদের বিষয় সম্পর্কিত স্বচ্ছ ধারণা এবং বিভ্রান্তি বোঝা, এটা হচ্ছে আমার। কারণ মূল্যায়নের উদ্দেশ্য হলো যে সেই শিশু সেই কনসেপ্টটা বুঝেছে কি না বুঝেছে, সেই শিশু সেই কনসেপ্ট বুঝেছে কি না বুঝেছে। তো শিশুদের বিষয় সম্পর্কিত স্বচ্ছ ধারণা, দেখো পাস ফেল তো অবশ্যই চিহ্নিত হয়, এটা সেকেন্ডারি, বাট মূল উদ্দেশ্য হচ্ছে যে স্বচ্ছ ধারণা বিষয় সম্পর্কে, যে তার এই ধারণাটা ক্লিয়ার হয়েছে কি না। কথাটা বুঝতে পারলে? তাহলে মানাঙ্কন সেই ক্ষেত্রে করা হয়। ঠিক আছে, সো তোমাদের 4 নাম্বার। আচ্ছা, অ্যাসেসমেন্ট আর একটু দেখে নিই। অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হলো অভিধানিক অর্থ হলো বিশেষ করে মূল্যায়ন করা এবং এসেস করা একজন শিক্ষার্থী কতটা নলেজ হলো সেইখানে তার অ্যাসেসমেন্টের মাধ্যমেই বা মানাঙ্কনের মাধ্যমে আমরা জানতে পারি। তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা, তাকে প্রশ্ন করা হয় এবং সেই ক্ষেত্রে আমরা তার সিদ্ধান্ত নিয়ে আসি যে তার এই কনসেপ্টটা ক্লিয়ার রয়েছে কিনা। তাহলে তোমরা যে কোশ্চেন্সগুলো করছো এটাও তোমার মাধ্যমে অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে তোমারও, যে তোমার এই বিষয় সম্পর্কে কোনো ক্লিয়ারেন্স রয়েছে কিনা, কোনো ইনফরমেশন গ্যাপ রয়েছে কিনা সেটা জানা, এবং তুমি সেই হিসেবে সেটাকে ডেভেলপ করা। কথাটা বুঝতে পারলে? তাহলে এই গেল আমার ব্যাপার, এই গেল আমাদের কোশ্চেন্স। সো আজকে লাস্ট কোশ্চেন হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। তোমরা আশা করি ভিডিওগুলোকে দেখছো, যারা পুরানো ভিডিওগুলো দেখোনি দেখো, কাজে দিবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আর লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার অবশ্যই করবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। এইভাবে ক্লাস দেখতে থাকো এবং আগামীতে আরও ক্লাস দেওয়া হবে। ঠিক আছে? আর বলে রাখি প্রত্যেক দিন এক এক দিন পর ক্লাস এখানে কিন্তু দেওয়া হচ্ছে। ক্লিয়ার? এক এক দিন পর কিন্তু ক্লাস বিশেষ করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাস।